সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠান থেকে। আজকে একটু সংবেদনশীল একটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে, কথা বলতে হবে। এই ধরনের ঘটনাগুলো যদিও বলতেছি সংবেদনশীল, কিন্তু আমাদের দেশে এটা প্রতিনিয়তই ঘটতে থাকে। বিভিন্ন রকমের ষড়যন্ত্র, বিভিন্ন রকমের পেছন থেকে কাজ করার যে প্রবণতা, এই বিষয়গুলি তো সবসময় হইতে থাকে। এবং যখন শাসন ব্যবস্থাটা খুব শক্ত থাকে না, তখন এই ধরনের ঘটনা আসলে ঘটবেই। ক্ষমতা একটা বিশাল হালুয়া রুটির ব্যাপার, এখানে টাকার তো কোনো অভাব নাই। বিশাল বিষয়গুলি ঘটতে থাকে, কোটি কোটি টাকা চাঁদাবাজির ঘটনা আমরা দেখেছি, হাজার হাজার কোটি টাকা কমিশনের নামে চলে যায়। এগুলি আমাদের জানা, এবং এগুলি নিয়ে আমরা এখন আর কথা বলতে বলতেও অনেক সময় বিরক্ত লাগে। নতুন যে জুলাই আন্দোলনের পরে 1 বছর হয়ে গেল, আজকে 2 আগস্ট, আর 3 দিন পরে বর্ষপূর্তি হবে সাবেক আওয়ামী সরকারের পতনের পরে 1 বছর পূর্তি হবে। তো এর মধ্যেই দেখা যাচ্ছে যে যারা ছাত্র সমন্বয়ক, তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে হাতে নাতে ধরাও পড়েছে। রিয়াদ নামে একটা ছেলে 50 লক্ষ টাকা চাঁদা চাইতে গিয়ে ধরা পড়েছেন, এবং তার বাসা থেকে 2 কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে। এই প্রসঙ্গটা কেন উল্লেখ করলাম, কারণটা হচ্ছে সরকারের অংশ হয়ে থাকার মধ্যে যে বিশাল কিছু লাভ আছে, এই জিনিসটা বোঝানোর জন্য। তাহলে দর্শক, আপনারাও জানেন যে আপনি যদি কোনোভাবে এই যে বাংলাদেশ সরকারের বিশাল একটা রাষ্ট্রযন্ত্রের কোনো একটা সামান্য পার্ট আপনি হইতে পারেন, তাইলে মোটামুটি টাকা পয়সার দিক থেকে, সব দিক থেকে আপনার জীবনের মতো সবকিছু হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যায়। ফলত যারা ক্ষমতায় থাকে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নিজেরা ক্ষমতায় আসার জন্য অন্তত 2-100 স্বার্থপর, স্বার্থবাদী, কায়েমি, যেগুলি বলা হয় যে কায়েমি মহল, এরা বিভিন্ন ভাবে তৎপর থাকে। যাদেরকে বিতাড়িত করা হয়েছে তারাও চেষ্টা করে ক্ষমতায় আসার জন্য। যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল না, আশেপাশে পড়েছিল, তারাও চেষ্টা করে কোনোভাবে ক্ষমতায় আসার জন্য। যারা জানে যে আমরা পুরোপুরি ক্ষমতায় আসতে পারবো না, তারাও চেষ্টা করে যে কিভাবে কিছুটা অংশ পাওয়া যায়। আমার যদি যোগ্যতা অনুযায়ী 3% পাইতে পারি, তাহলে সেটারে কিভাবে বাড়াইয়া 10% নেওয়া যায় অংশদারিত্বটা। এই ধরনের চেষ্টাগুলি আসলে থাকে। তো এর মধ্যে যেটা হয়, এই যে ঘটনা, যেখানে দেখা যাচ্ছে যে বসুন্ধরা কনভেনশন হলের পাশে একটা কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে, বসুন্ধরা আবাসিকের পাশে, আমি ঘটনাটা দর্শকদের বলে নেই, তারপরে বিশ্লেষণে যাচ্ছি। সেটা হচ্ছে যে ওইখানে একটা কনভেনশন সেন্টার ভাড়া নিয়েছিলেন শামিমা নাসরিন শম্পা নামে এক ভদ্রমহিলা, কোনো একটা কোম্পানির নামে, যেই কোম্পানির কাজ হচ্ছে বিদেশে লোক পাঠানো। এই বৈঠকটা অনুষ্ঠিত হয়েছে 13ই জুলাই। এটা 8ই জুলাই হওয়ার কথা ছিল বলে পুলিশের কাছে ইনফরমেশন ছিল, ভাটারা থানার কাছে ইনফরমেশন ছিল। তো ভাটারা থানা আসলে এটার মধ্যে যে পুরো ঘটনাটা, তাতে করে বোঝা যায় যে ভাটারা থানা প্রথমে বুঝতে পারে নাই যে এটা ভিন্ন রকমের কিছু। পরবর্তীতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তৎপরতার কারণে এটা জানা গেছে। 8ই জুলাই অনুষ্ঠানটা হয় নাই, 13ই জুলাই দিনব্যাপী অনুষ্ঠানটা হয়েছে। এবং এটার মধ্যে যেটা ছিল সেটা হলো যে এই একটা গোপন কোডের মাধ্যমে এই বৈঠকে যোগ দিয়েছিল আওয়ামী লীগ, যেটা বলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, বিভিন্ন কর্তৃপক্ষের পক্ষ থেকে। সেটা হলো যে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলির নেতাকর্মীরা, পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী, এদের একটা অংশ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর পদবীর কর্মকর্তা এখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এই মেজর ভদ্রলোককে 17ই জুলাই উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে, তারে সেনা সদরে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে তাকে কোর্ট মার্শাল করা হবে, তার বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ আনা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর যে আইন আছে, বিধি আছে, সেই বিধি অনুযায়ী তার বিচারের ব্যবস্থা করা হচ্ছে। কোর্ট মার্শাল যেভাবে হয়, দর্শক আপনারা জানেন, সেখানে একটা রায় হয়, পরবর্তীতে এই রায়ের বিরুদ্ধে নরমাল আদালতে, উচ্চ আদালতে অভিযুক্ত ভদ্রলোক ইচ্ছা করলে
আবেদন করতে পারেন, তবে সাধারণত সেনা আইনে যে বিচারটা হয় এর বাইরে আসলে আবেদন করে খুব একটা কাজ হওয়ার সম্ভাবনা খুব কম। এই হচ্ছে ঘটনাটার বিশ্লেষণ এবং এটা নিয়ে মোটামুটি বেশ একটা আলোচনা হচ্ছে। বিশেষ করে গত কয়েকদিন যাবত, আজকে 2 আগস্ট, গত কয়েকদিন যাবত একটা বিষয় ছিল যে 5ই আগস্টকে কেন্দ্র করে আগের সরকার আওয়ামী লীগ একটা নাড়াচাড়া দেবে, তারা আবারও একটা চেষ্টা চালাবে, তাদের কর্মতৎপরতা বাড়ানো হবে। আমরা ইতিমধ্যে যেটা দেখেছি সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় দেয়াল লিখন, আওয়ামী লীগের দেয়াল লিখন, শেখ হাসিনাকে স্বাগত জানায়া দেয়াল লিখন, এই সমস্ত কাজগুলি চলতেছে। এই বিষয়টা নিয়ে সরকারকে অনেকটা সিরিয়াস মনে হচ্ছে। এই ধরনের পরিস্থিতি কিভাবে তৈরি হয় এটা একটা বড় ব্যাপার। এই জিনিসগুলি তো এমন না যে এগুলি নতুন, এগুলি তো দিনের পর দিন ঘটে গেছে, এর আগেও ঘটছে, ইতিহাসে এগুলি আছে। আগের থেকে সেটাকে কেন অ্যাপ্রোচ করা হয় না, বা এই ধরনের ঘটনাগুলিকে কেন আমরা সেভাবে অ্যাপ্রোচ করি না, এই হচ্ছে প্রশ্ন। এবং প্রতি অনুষ্ঠানেই বলি সেটা হচ্ছে যে এইগুলি নিয়ে আসলে এটার উত্তর খুঁজে পাওয়াটা খুবই কঠিন। আমাদের মতো যারা আমরা আছি তারা আমরা এই জিনিসগুলি বুঝতে পারি না। এমন যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে জিনিসটা সোশ্যাল মিডিয়াতে আসতেছে, সেটা হচ্ছে যে কোনো সরকারের ভিতরে যে পার্টগুলি থাকে, এই পার্টগুলি দর্শক কিভাবে কাজ করে এটা যদি আপনি বুঝেন, তাহলে এই জিনিসগুলির উত্তরের কিছুটা আঁচ পাওয়া সম্ভব হয়। সেটা হচ্ছে কি, যে এটা কি নিশ্চিত করে বলা যায় কিনা যে বর্তমান সরকারের যারা ক্ষমতাসীন আছে তাদের মধ্যে আগের সরকারের প্রতি সহানুভূতিশীল কোনো অংশ নাই? এটা কি বলা সম্ভব? থাকুক বা না থাকুক সেই বিষয়ে নিয়ে কিন্তু না থাকলে যে মানে আমাদের কোনো কনসার্ন, সংবাদপত্র জগতের বা মিডিয়ার কোনো কনসার্ন, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে এমন কিছু ঘটনা আছে যেখানে দেখা গেছে, যেমন স্পষ্টতই একটা বিষয়, সেটা হলো যে রাষ্ট্রপতি তো সাবেক আওয়ামী লীগ সরকারের নির্বাচিত রাষ্ট্রপতি তো এখনো রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় বসে আছেন। তো সেক্ষেত্রে অন্যান্য প্রশাসনের অন্যান্য ক্ষেত্রেও আওয়ামী লীগের অংশীজনরা এখনো যে আছেন এটা নিয়ে তো আসলে বিতর্ক নেই। সুতরাং যখন একটা ঘটনা ঘটে যেটার সাথে আসলে কিছু কানেক্টিভিটি আমরা জানতে পারি, তখন এইটা মনে করার কোনো কারণ নাই যে এর সাথে সরকারের কোনো রকম সম্পৃক্ততা নাই। সরকার তো একটা অনেক বড় একটা জিনিস, রাষ্ট্রযন্ত্র অনেক বড় একটা যন্ত্র, সেটার অনেকগুলি পার্ট থাকে। একটা যন্ত্রের যেরকম বিভিন্ন রকম ইকুইপমেন্টস থাকে এবং বিভিন্ন ইকুইপমেন্ট বিভিন্নভাবে কাজ করে, সেরকম একটা অংশের মধ্যে একটা অংশের সক্রিয়তায় এই ধরনের ঘটনা ঘটতেই পারে। আমাদের যে একটা সংখ্যা সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনার সংখ্যা হয়তো অচিরেই আরো বাড়তে থাকবে। সাধু সাবধান, সরকারকে সতর্ক থাকতে হবে এবং কেউ যদি চিন্তা করে সুষ্ঠুভাবে রাষ্ট্রযন্ত্রটাকে পরিচালনা করতে হবে, তাহলে এই সমস্ত বিষয়গুলির প্রতি অত্যন্ত বেশি মনোযোগ দিতে হবে, কঠোরতা অবলম্বন করতে হবে এবং সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে বিষয়গুলির সমাধান করতে হবে। দর্শক, আজকে এই পর্যন্তই। সামনে আবারও হার্ট টক বাংলা চ্যানেলের মাথায় কত প্রশ্ন আসে অনুষ্ঠানে আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে, প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।